জুলাই গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাসিনার বিচারের আয়োজন। পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার কোটা আন্দোলনের সময় হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিকভাবেই তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে খুব দ্রুতই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্ব তোলপাড় করা ওই আদালতের রায়ে হাসিনা তার নিশ্চিত ফাঁসি হবে জেনে নানা কৌশলের আশ্রয় নেবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। গণঅভ্যুত্থানের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। আত্মগোপনে থেকে তিনি প্রবাসী এক বিএনপির নেতার সঙ্গে যোগাযোগ করেন। ওই বিএনপির নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন। সংখ্যালঘু নিয়ে ষড়যন্ত্রের আগুন নিভিয়ে দিলেন সেনাপ্রধান, বাকরুদ্ধ ভারত। বিবিসি 10টি ছবি নিয়ে একটা প্রতিবেদন করেছে, যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে সংখ্যালঘু নিপীড়নের নামে ছড়িয়ে দেওয়া ছবিগুলো আসলে ফেক বা ভুয়া। 30 থেকে 40 জন সাবেক এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়েছেন, কিন্তু এর বাইরে বেশিরভাগ এমপি মন্ত্রী এখন পর্যন্ত দেশ থেকে পালাতে পারেননি। এদের সাথে আছে সরকারের আরো প্রভাবশালী ব্যক্তিরা। তাহলে তারা কোথায় আছেন সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব, এবং সেনাপ্রধান আমাদেরকে সেই উত্তরটা দিয়ে দিয়েছেন। তারা কোথায় আছেন, কিভাবে আছেন, কাদের আশ্রয়ে আছেন। শেখ হাসিনার মাফিয়া সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা পড়েছেন। আওয়ামী লীগের লোকজনকে খুঁজে পাবো, কারণ মামলা হবে, মামলা হওয়া শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা দেখেছি। খুব দ্রুত আরো মামলা হওয়া দরকার। যে হঠাৎ করেই এতগুলো নেতা এমপি মন্ত্রী কোথায় গেল, কোথায় ঘাপটি মেরে বসে আছে, আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি। পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন। এদের বিচার এই দেশের আইনের মাধ্যমে এমন ভাবে করতে হবে যেন ইন ফিউচার। দর্শক, এবার আন্তর্জাতিক আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক কি শাস্তি হতে পারে দর্শক, সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি কথায় ভারত নিশ্চুপ। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিয়েছে, যেই বক্তব্যের উত্তর নেই ভারতের কাছে দর্শক, সেটিও আপনারা একটু পরেই জানবেন। এমনকি আপনারা কিন্তু ইতিমধ্যেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার সম্পর্কে জেনে গিয়েছেন। কিন্তু দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে জানবেন তাদের কি শাস্তি হবে এবং তাদের কি কি অপরাধের ফিরিস্তি ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে। দর্শক, এরই সাথে সাথে ডিবি প্রধান হারুন অর রশিদকে কেন্দ্র করে আমরা এর আগেও কিন্তু একটি কথা শুনেছিলাম যে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছে, কিন্তু তার পরে তিনি কিন্তু ক্যামেরায় এসে বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু দর্শক, এবার তিনি বাঁচার জন্য নতুন এক ষড়যন্ত্র করছেন, অর্থাৎ তিনি বিএনপির সাথে হাত মেলাতে চাইছেন। তো দর্শক, তিনি বিএনপির কোন কোন নেতাকর্মীর সাথে কথা বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং তিনি বাঁচার যেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেটার মাধ্যমে তিনি কি বাঁচতে পারবেন দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর একটু পরেই জানবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সংখ্যালঘু নিয়ে ষড়যন্ত্রের আগুন নিভিয়ে দিলেন সেনাপ্রধান, বাকরুদ্ধ ভারত। বিবিসি 10টি ছবি নিয়ে একটা প্রতিবেদন করেছে, যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে সংখ্যালঘু নিপীড়নের নামে ছড়িয়ে দেওয়া ছবিগুলো আসলে ফেক বা ভুয়া। একইভাবে ভারতের একজন বিখ্যাত ইউটিউবার দেশভক্ত তিনি চমৎকারভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন সংখ্যালঘু নিপীড়নের নামে বাংলাদেশকে নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো আসলে অপতথ্য। মোটা দাগে বড় ধরনের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে যে গুজব ছড়িয়েছে সেই বিষয়গুলো ইতোমধ্যে খোলাসা হয়ে গেছে। বাংলাদেশের সেনাপ্রধান স্পষ্টভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আমি তার কিছু উক্তি যদি সামনে রাখি তাহলে আরো স্পষ্ট হবে। আমি মনে করি যে এই কথা বলার মধ্য দিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে গেছে। ভারতের পক্ষ থেকে অব্যাহতভাবে যে অভিযোগ করা হচ্ছিল সেগুলো নিরসন হয়ে যাবে সেনাপ্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা, শশী থারুর ভারতের কংগ্রেসের একজন রাজনীতিক, তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন, খুব সুপরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের নামে যেসব তথ্য দেওয়া হয়েছে সেগুলো যথার্থ নয়। হ্যাঁ, সংখ্যালঘু নিপীড়ন না, মূলত সেই সব হিন্দুদের উপরই আক্রমণ হয়েছে যারা রাজনৈতিকভাবে কোনো না কোনো সরকারি দলের সঙ্গে যুক্ত ছিলেন, মানে আওয়ামী লীগের সঙ্গে হয়তো যুক্ত ছিলেন, আর যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনীতিক বা রাজনৈতিক দলের
সদস্য। বাংলাদেশে যেমন হিন্দুরা বাস করেন, তেমনি মুসলিম বাস করেন, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে নৃগোষ্ঠীর জনগণ। প্রত্যেকেই নাগরিক বাংলাদেশের, প্রত্যেকেই সমান অধিকার পাবে সংবিধানের আলোকে। সুতরাং যারাই সংখ্যা লঘু এবং সংখ্যা গুরুর তকমা দিয়ে ফায়দা হাসিল করতে চাচ্ছে, তাদের নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য রয়েছে। মুক্তিযুদ্ধে যেমন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, ঠিক একইভাবে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে লড়াই চলেছে, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠীর তরুণরা অংশ নিয়েছে। এর পাশাপাশি জনতা তো রয়েছেই। সুতরাং এটাকে ধর্মীয় রং দেয়া এই অভ্যুত্থানকে কখনোই ঠিক হবে না যে এই অভ্যুত্থান কেবলমাত্র একটি গোষ্ঠীর, কেবলমাত্র একটি ধর্মের মানুষের, তা কিন্তু নয়। সকল ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছে এবং গণ অভ্যুত্থান করেছে। সেনাপ্রধানের বক্তব্যগুলো আমি পড়ছি। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, কোনো চাপ নেই, তারা বাংলাদেশের পরিস্থিতি দেখছে, এটা বিশেষ একটা পরিস্থিতি, সবাই বোঝে। মাইনরিটি বিষয় নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। 20টি জেলায় 32টির মতো জায়গায় মাইনরিটি নিয়ে একটা অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য নয়। আমরা এই বিষয়ে দেখছি, যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনব। আবার অন্য আরেকটি প্রসঙ্গ, গোপালগঞ্জে যে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেছেন সেটা একটা ভুল বোঝাবুঝি, পরিস্থিতি এখন একেবারে শান্ত, তাদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো বলেন, আনসার, র্যাব, বিজিবি সহ সবার সঙ্গে কথা হয়েছে, পরিস্থিতি এখন শান্ত হয়ে গেছে। আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে, ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে, আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব, সেই পর্যন্ত আমরা থাকবো এবং কাজ করে যাব। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। সাংবাদিকরা আগস্ট ঘিরে এই গণ অভ্যুত্থানের পর প্রতি বিপ্লব বা প্রতি গণ অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে বলে সেনাপ্রধানকে প্রশ্ন করলে তিনি স্পষ্টভাবে বলেন, আমার এ বিষয়ে জানা নেই। প্রিয় বন্ধুরা, তিনি রাজশাহী গিয়ে এই বক্তব্যটি প্রদান করেছেন, এক ব্রিফিং এ এইসব কথা বলেছেন। আমি প্রথম আলো পত্রিকার তরফে এই বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। শেখ হাসিনার মাফিয়া সরকারের 2 গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা পড়েছেন। এই ধরা পড়াটা নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন এবং এটা একটা কনটেক্সট আছে। কেউ কেউ বলছেন যে এই ধরা পড়া যেভাবে বলা হচ্ছে এটা এক ধরনের একটা গল্প, নাটক। কারণটা তারা এইভাবে বলার চেষ্টা করছে যে তারা সম্ভবত মিলিটারির কাস্টাডিতে ছিলেন এবং এরকম আরো অনেকেই হয়তো মিলিটারির কাস্টাডিতে আছেন যারা সময় মতো আস্তে আস্তে এভাবে ধরা পড়বেন। একটা ব্যাকগ্রাউন্ডও আছে। সেনাপ্রধান গতকাল রাজশাহীতে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, ওয়াকারুজ্জামান বলেন, কারো যদি জীবন বিপন্ন হয় ধর্মবর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। সেনাপ্রধানের সাথে আমি দ্ব্যর্থহীন ভাষায় মতৈক্য প্রকাশ করছি। আওয়ামী লীগের মানুষজন যারা আছেন, নেতারা যারা আছেন, তারা 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনগণের হাতে পড়লে খুব বিভৎস পরিস্থিতি হতে পারত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশ্বাস করি, কারণ আমি 5 তারিখে আমার প্রথম ভিডিও স্বাধীন বাংলাদেশে যেটা দিয়েছিলাম, সেখানে আওয়ামী লীগের উপর হামলার বিরুদ্ধে কথা বলেছিলাম, যেটা আপনারা হয়তো অনেকে কেউ একটা পছন্দ করেননি। আমি আওয়ামী লীগের পতনের আগেও একই কথা বলেছিলাম। পারহ্যাপস অ্যাটলিস্ট আমি চাইবো যে আমি প্রথম ব্যক্তি হব যিনি এটা নিয়ে বিরোধিতা করবেন। সো সেনাপ্রধান যা বলেছেন সঠিক বলেছেন, সঠিক করেছেন, ওনারা এটা করেছেন বলে অলরেডি বলছেন। সো অন্যায় হলে শাস্তি হবে, বিচারের আওতায় আসবে, কিন্তু বিচার বহির্ভূত কিছু বা হামলা যেন না হয়। তো সেই কনটেক্সটেই অনেকে মনে করছেন যে আস্তে আস্তে এরকম 2 জন 3 জন বিভিন্ন রকম করে আস্তে আস্তে আমরা আওয়ামী লীগের লোকজনকে খুঁজে পাবো, কারণ মামলা হবে, মামলা হওয়া শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা দেখেছি। খুব দ্রুত আরো মামলা হওয়া দরকার, এভাবেই তাদেরকে পাওয়া যাবে। তাদেরকে পাওয়ার পর যেটা হয়েছে, আমরা এটা নিয়ে আনন্দে মেতে উঠেছি। এটা আনন্দের ব্যাপার তো বটেই। যে 2 জন ব্যক্তি, সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী জনাব আনিসুল হক, এই সরকারকে এই সরকার যা যা করেছে, নিশ্চিতভাবে এটার প্রধান শেখ হাসিনা, কিন্তু এর মধ্যে খুব পাওয়ার সেন্টারের গুরুত্বপূর্ণ মানুষ, খুবই গুরুত্বপূর্ণ মানুষ এই 2 জন। সালমান এফ রহমান মোটামুটি দল বা সরকার পুরোটাই চালাতেন, এটা আমি আওয়ামী লীগের
বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে সম্পাদক পর্যায়ের বা এমপি এই ধরনের নেতাদের কাছ থেকেও শুনেছি, আমি আপনাদেরকে জানিয়েছি। টকশোর সূত্রে এরকম অনেকের সাথে কথা হয় এবং অফ দ্য রেকর্ড তারা অনেক কথা বলেন, তাদের ফ্রাস্ট্রেশনও দেখিয়েছেন। আমি মনে করতে পারি একজন নেতা বলছেন সালমান এফ রহমান ডলার সরকার চালালে তো কপালে এই থাকবে। একই সাথে আইনমন্ত্রী, আমরা খেয়াল করবো শেষ মুহূর্তে শেখ হাসিনার সবচেয়ে ক্লোজ কারা ছিলেন বোঝা যাবে। আমরা এই বিপ্লব বা এই গণঅভ্যুত্থান, এটা বিপ্লব না, আমি আগেও বলেছি, গণঅভ্যুত্থান যখন শুরু হলো মিড জুলাইতে, তখন এই আইনমন্ত্রী এবং সাথে তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত এরাই আমাদের কেন্দ্রে ছিলেন। আমরা খেয়াল করেছি তারাই মূলত সবকিছু করছিলেন। এবং এই আইনমন্ত্রীর শুধুমাত্র সরকারের সাথে থাকে না, আমাদের বিচার বিভাগটাকে ধ্বংস করে ফেলার সাথে ইনি সরাসরি জড়িত। অনেক কিছু, এই নিয়োগ বদলি বাণিজ্য তো আছেই, সরকারের মতো করে বিচার বিভাগকে পুরো কবজা করে, এটা স্বাধীন সত্তাটাকে নষ্ট করে পুরোপুরি সরকারের একটা অঙ্গে পরিণত করার জন্য এই ভদ্রলোক সিরিয়াসলি দায়ী থাকবেন। আমরা একটা জিনিস একটু যোগ করতে চাই, একটা নতুন পোর্টাল তারা গুরুত্বপূর্ণ নিউজ দেন, দ্য মিরর এশিয়া, তারা একটা নিউজ করেছে আইন মন্ত্রণালয় আনিসুলের বান্ধবীর সাম্রাজ্য 1000 কোটি টাকা পাচার। মজার ব্যাপার, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটা টিভি চ্যানেলে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উল্লেখযোগ্য প্রতিষ্ঠিত আইনজীবী, জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনেক মামলা করেন, তিনি অন রেকর্ড বলেছিলেন যে আনিসুল হকের এক বান্ধবী এই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে। আমি এখানে দেখলাম এক্স্যাক্টলি তাই। মানে কত কি হতে পারে, মানে তার বান্ধবী, স্ত্রী মারা গিয়েছিলেন, তারপর তার বান্ধবী হয়েছেন, এবং এই বান্ধবীর ফোনে আইন মন্ত্রণালয় এবং দেশের বিচার বিভাগ চলতো। আমি একটু পড়ি যদি। আনিসুল হকের বান্ধবীর নাম তৌফিকা করিম, এই জুটি 10 বছরে অবৈধভাবে 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তৌফিকার সিন্ডিকেট আইন মন্ত্রণালয়ের সবকিছু নিয়ন্ত্রণ করত। প্রতি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ নিয়োগের 100 কোটি টাকার বাণিজ্য করেছে সিন্ডিকেট। অবৈধভাবে অর্জিত টাকা পাচার করেছে কানাডা সহ অনেক দেশে। কে কি করেছে, কোথায় গেছে, এগুলো ডিটেইলড আছে এবং কিভাবে হয়েছে, মানে এই রিপোর্টটা যে কেউ একটু দেখে নেবেন। কিন্তু আমি একটা জায়গায়, মানে বিভিন্ন সাবহেডিং এরকম মন্ত্রণালয় চালাতেন তৌফিকা, ইয়াস, ওই আইনজীবী যার কথা বললাম, তিনি টিভি টক শোতে একদম ক্লিয়ারলি বলেছেন কোথায় মামলা কেমন হবে, কে জামিন পাবে কে পাবে না, কোন মামলার রায় কি হবে যদি সেটা গুরুত্বপূর্ণ হয়, সেগুলো ঠিক করতে না। যে আরো যে বললাম বিচারক নিয়োগ টিয়োগ সব তো আছেই, একটা নিয়োগ বাণিজ্য আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য এখানে আছে, একটা সাবহেডিং, বসুন্ধরার আনভিরকে রক্ষা। বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকেও রক্ষা করে এই জুটি। গুলশানে চাঞ্চল্যকর ধর্ষণ হত্যা মামলার অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে আনিসুল তার বান্ধবী তৌফিকার বিরুদ্ধে। বিপুল অর্থের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনভির সহ 8 জন। মামলার রায় পরিবর্তন, আসামির জামিন, নিয়োগ ইত্যাদি ইত্যাদি তো হয়েছেই। আমরা নিশ্চয়ই মামলাটার কথা মনে করতে পারবো যেখানে একজন অভিযুক্তকে একবারের জন্য জিজ্ঞাসাবাদ না করে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, তার মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মানে এই ঘটনাগুলো আমাদের সামনে ঘটেছিল। এবার সেই বসুন্ধরা গ্রুপ যার মালিক এই আনভিরের বাবা, তার কিছু বক্তৃতা পাওয়া যায় শেখ হাসিনার সাথে তিনি কিভাবে আছেন, কিভাবে থাকতে চান, সেসব বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। তো আওয়ামী লীগের অলিগার্কদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রুপটা, আমাদের মনে রাখা উচিত হবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, তাদেরকে ধরার পর আমাদের উচ্ছ্বাস আছে, আমাদের ট্রোল আছে, কারণ তারা যেভাবে ধরা পড়েছেন। জনাব সালমান এফ রহমানের দাড়ি নেই, ওনার এই বিরাট দাড়ির কারণে তিনি দরবেশ বলে এক ধরনের নিকনেম পেয়েছিলেন। সেই দাড়ি নেই, চুল উনি কালার করে কালো করেছেন, লুঙ্গি পরে আছেন। আনিসুল হকের ক্ষেত্রে ব্যাপারটা তাই, দুজনের হাত বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। বিরাট ক্ষমতায় থাকা, বিরাট হ্যাডাম দেখানো দুই ব্যক্তি এই লুকটা আমাদেরকে শান্তি দিচ্ছে, দেওয়ার কথা। আজ তাদের এই জায়গায় এসে পৌঁছেছে। কেউ কেউ মনে করছিল এদের কোনোদিন কিছু হবে না এই দেশে, বাট ইট হ্যাপেন্ড। তাদেরকে আমরা ফান করছি, ট্রোল করছি, নানান কিছু, ফাইন। কিন্তু আমাদের এই ইনিশিয়াল আবেগ কেটে যাওয়ার পর আমাদের জায়গা থেকে যে চাপ তৈরি করতে হবে সেটা হচ্ছে এই সব লোকজন আরো যারা আছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে, বা সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন, তাদের কাস্টডিতে থাকা যারা আছেন মামলার পর দ্রুত তাদেরকে হস্তান্তর করতে হবে। এবং সরকারের উচিত হবে খুব দ্রুত এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা তদন্ত করা, বিচার কাজ শুরু করা। পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার কোটা আন্দোলনের সময় হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিকভাবেই তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই গণহত্যার ওই বিষয়টি আন্তর্জাতিক মহলকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমেরিকার সিনেটরগণ শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে সত্তরই পিটিশন দায়ের করবেন বলে জানা গেছে। এছাড়া আমেরিকার বন্ধু রাষ্ট্রসহ শত্রু রাষ্ট্রসমূহ অন্য আর কোনো ইস্যু না হোক, অন্তত হাসিনার ইস্যুতে একমত। ফলে খুব দ্রুতই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্ব তোলপাড় করা ওই আদালতের রায়ে হাসিনা তার নিশ্চিত ফাঁসি হবে জেনে নানা কৌশলের আশ্রয় নেবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। বিএনপি ও অন্যান্য দলের সাথে সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার কথা জানিয়েছেন হাসিনা পুত্র জয়।
তবে আন্তর্জাতিক মহল আন্তর্জাতিকভাবে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে হাসিনার নির্দেশে জুলাই গণহত্যার বিষয়ে যাবতীয় এভিডেন্স সংগ্রহের কাজ শুরু করেছে। গণ অভ্যুত্থানের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। আত্মগোপনে থেকে তিনি প্রবাসী এক বিএনপির নেতার সঙ্গে যোগাযোগ করেন। ওই বিএনপির নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও অতিরিক্ত কমিশনার হারুন সহ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা উপস্থিত হননি। কর্মকর্তাদের বেশিরভাগই এখনো আত্মগোপনে রয়েছেন। যদিও আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ অফিসার ও সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ পুলিশের শীর্ষ অনেক কর্মকর্তা নানাভাবে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। অনেকেই পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন। কর্মকর্তাদের কেউ কেউ চাকরি বাঁচানোর জন্য তদবির করছেন, কেউ কেউ মামলার আসামি হওয়া থেকে রেহাই পেতে চেষ্টা করছেন। সূত্র জানায়, অনেকেই সেফ এক্সিট পাওয়ার জন্য তদবির করছেন। এসব কর্মকর্তার অনেকেই ভারত সহ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সম্পদ গড়েছেন। কোনোভাবে দেশের বাইরে যেতে পারলে আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান সহ অন্তত ১ ডজন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। তারাই আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করতেন। তারাই নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করতেন। এসব কর্মকর্তা প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর একবার করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে হাজিরা দিয়ে আসতেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের সব পর্যায়েই আওয়ামীপন্থী এই কর্মকর্তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। পুলিশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা বলছেন, আওয়ামীপন্থী এই কর্মকর্তারা সবসময় অতিরিক্ত বল প্রয়োগ করে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন দমানোর নির্দেশ দিতেন। ঢাকার বাইরে পোস্টিং হওয়ার ভয়ে সবাই অন্যায় আদেশও মেনে নিতেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ডিএনপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ডিবিতে থাকাকালীন কয়েকজন মধ্যম সারির কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আইন বহির্ভূত সব কর্মকাণ্ড নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে দিয়ে করাতেন। এই কাজে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের কয়েকজন অতিরিক্ত উপকমিশনারও সম্পৃক্ত ছিলেন। তাদের দিয়ে বড় বড় ব্যবসায়ীকে ধরে নিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন তিনি। পুলিশের একাধিক সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেও বিপুল অর্থ আয় করেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন। তিনি বিভিন্ন এলাকার বিএনপি পন্থী ব্যবসায়ীদের ডেকে এনে বা ধরে এনে ছাত্র আন্দোলনে ইন্ধন দেওয়ার কথা বলে অর্থ আদায় করেছেন। উত্তরার এক ব্যবসায়ীকে ধরে এনে তার কাছ থেকে ৮ কোটি টাকা নিয়েছেন বলে পুলিশেরই দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া বাড্ডা এলাকার VLX গ্রুপের মালিক ডেভিড নামের একজন ব্যবসায়ীকেও ছাত্র আন্দোলনে অর্থ সহায়তা ও ইন্ধনের অভিযোগে ধরে আনা হয়। পরে অবশ্য তাকে মামলা দিয়ে রিমান্ডেও নেওয়া হয়েছিল। সূত্র জানায়, ডিবি হারুন বড় অঙ্কের অর্থ নিজের হাতে নিতেন না। তিনি দুবাইয়ে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বলতেন। সেখান থেকে অর্থ চলে যেত মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে তার স্ত্রী ও সন্তান বসবাস করেন। এসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও হারুন কল রিসিভ করেননি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।